গত ২৪ ঘন্টায় এমন অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যেগুলোর সদুত্তর আমরা এখনো সঠিকভাবে পাচ্ছি না। যেমন এই যে একটা অস্ত্রবিরতির কথা ঘোষণা করা হয়েছিল, সেই ঘোষণাটা কিভাবে কোন সময় করা হলো? পাকিস্তান যদি অস্ত্রবিরতির কথা ঘোষণা করলোই, তাহলে তারা আবার সেটাকে লঙ্ঘন করলো কেন? আর লঙ্ঘনই যদি করবে, তাহলে তারা এই অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়েছিল কেন? আমেরিকার ভারত এবং পাকিস্তানের যুদ্ধে আভ্যন্তরীণ বিষয়ে ঢুকে যাওয়ার এক্স্যাক্টলি কোন জায়গা রয়েছে বা কেন তারা নাক গলাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি নাকি কাশ্মীর সমস্যার সমাধান করবেন। তিনি হঠাৎ আমাদের দেশের বিষয়ে ঢুকে পড়ে কাশ্মীর সমস্যার সমাধান করবেন, এই কথা যদি বলেন, তাহলে আমাদের দেশ বা দেশবাসী তারা এটা কেন সহ্য করবেন, কেনই বা এটা মেনে নেবেন? এইরকম একাধিক প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি। তারই সঙ্গে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার এমন কিছু প্রশ্ন উঠছিল যেগুলোর স্বচ্ছ উত্তর আমরা ভারত সরকারের তরফ থেকে এতদিন পর্যন্ত পাইনি, এবং যে কারণে প্রচণ্ড পরিমাণ বিভ্রান্তি, এমনকি মিথ্যে কথা চারিদিকে ছড়ানো হচ্ছিল। আজ কিন্তু সেই রকম অনেকগুলো বিষয়ের ওপরে ক্ল্যারিটি পাওয়া গেছে। ভারত সরকার, ভারতের সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু সেই বিষয়গুলি নিয়ে স্বচ্ছ উত্তর সামনে রাখা হয়েছে। সেগুলোই এক এক করে আমি আপনাদের জানাচ্ছি। প্রথমত, যে প্রশ্নটা অনেকের মাথাতেই ছিল সেটা হচ্ছে, এমন একটা সময় এই অস্ত্রবিরতিতে কেন যাওয়া হলো যেটা কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান লঙ্ঘন করলো? এই অস্ত্রবিরতির যে সিদ্ধান্ত, সেখানে আমাদের দেশই বা পৌঁছালো কি করে? এবং তারই সঙ্গে এই প্রশ্ন উঠে আসছিল যে পাকিস্তানের কি বিষয়টা এরকম হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তারা একখানা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন দ্য গ্রাউন্ড সেই সিদ্ধান্ত গিয়েই পৌঁছায়নি, সেই কারণে এই লঙ্ঘনের ঘটনা ঘটেছে? নাকি পাকিস্তানের এটা পূর্ব পরিকল্পিত চাল ছিল এবং আমাদের দেশের এই বিষয় নিয়ে কি বক্তব্য রয়েছে? সেখানে আমরা আজ দেখলাম যে আমাদের দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ অপারেশনস যারা রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল এ.কে ভারতী এবং ভাইস অ্যাডমিরাল এ.এন প্রমোদ, তার সঙ্গে মেজর জেনারেল এস.এস শারদা, তারা একটি প্রেস ব্রিফিং করলেন এবং সাংবাদিকদের সামনে, সকল দেশবাসীর সামনে পরিষ্কার তারা বললেন যে এই যে অস্ত্রবিরতির যে আবেদন, সেটা কিন্তু অপর পক্ষ থেকে এসেছিল। পাকিস্তানের তরফ থেকে এই আবেদন করা হয় এবং তারপর দুই দেশই রাজি হয় যে ঠিক আছে, আমরা একটা অস্ত্রবিরতিতে যাব, যেটা কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান আকস্মিকভাবে এবং বেশ কিছুটা এক্সপেক্টেডভাবে, যেটা আশা করাই ছিল, স্বভাবচিত ভঙ্গিতেই পাকিস্তান এই সিজ ফায়ার বা অস্ত্রবিরতি সেটা লঙ্ঘন করেছে এবং তার সমুচিত জবাব ভারত সেনার তরফ থেকে কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে জানানো হয়েছে যে আজকের রাত, অর্থাৎ 11ই মে 2025-এর রাতটা কিন্তু ভীষণ ভীষণ ক্রুশিয়াল। আজ যদি আবার দেখা যায় যে পাকিস্তানের তরফ থেকে এইরকমভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করা হচ্ছে বা কোনো রকম বেচাল পদক্ষেপ তারা নিচ্ছে, তাহলে কিন্তু ভারত সেনাকে অলরেডি একেবারে খোলা হাত দেওয়া রয়েছে। তারা সমুচিত জবাব, কঠোর থেকে কঠোরতম প্রত্যাঘাত করতে পারবে, এই কথাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। You are already aware, I've seen it being covered on national television, that my communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 1700 hours 10th of May, after he proposed that we cease hostilities. We also decided to further speak on the 12th of May, that's tomorrow, at 1200 hours, to discuss the modalities that would enable the longevity of this understanding. However, disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front through last night and in the early hours of the morning today. These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently, or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders
for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. And of course, after the 7th of May, like I pointed out during my statement, that there have been numerous violations on the line of control, especially, and of course, along the international boundary by the Pakistan Army and the Pakistan Air Force. This understanding that we spoke about yesterday, no, it was not for 3 days. It was first to stop aggressive and hostile activities immediately, let that order and direction settle down for about 36 hours, and thereafter discuss modalities, like I said, to ensure its longevity. That is tomorrow on the 12th of May. But unfortunately, we had a violation starting at approximately 1900 hours last night. And we've sent a communique, like I said, to the Pakistan Military Operations Directorate. And we will await what happens tonight. দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহলে কয়েকটা বিষয় নিয়ে, বিশেষ করে ভারতের তরফ থেকে ভারত সেনা কতজন মারা গেছেন বা কতজন শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন, ভারতের কতটা ক্ষতি হয়েছে, ভারতের কতগুলো বিমান, ড্রোন, আরও কী কী সব তো নষ্ট হয়ে গেছে, সেই নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় প্রচুর চর্চা হয়েছে। ভারত সরকারের তরফ থেকে বা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এতদিন পর্যন্ত যেহেতু এগুলো সত্যি বা মিথ্যে দুটোর কোনো কথাই বলা হয়নি, সেই কারণে এই বিভ্রান্তি বা এই ধরনের যে মিথ্যাচারগুলো, তার উপরে তো আরও রংচং দেওয়া হয়েছে। কিছু মানুষ তো এমন মিথ্যাচার করে লাফালাফি করেছেন যার সঙ্গে বাস্তব, সত্যি, শিক্ষা কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই। এবং এখানেই বলতে হয়, বাংলাদেশের একাংশ মানুষ তারাও ভারতের বিরুদ্ধে একটা অন্ধ উন্মাদনায় এমন নৃত্য শুরু করেছেন সে আর বলার নয়। ভারতের বিরুদ্ধে তাদের উষ্মার কথাটা তবু বোঝা যায়, কিন্তু পাকিস্তানকে যেভাবে তারা মাথায় তুলে নাচতে শুরু করেছেন সে এক অদ্ভুত ব্যাপার, সেটা বিস্ময়কর। মানে কয়েক প্রজন্ম আগে পর্যন্ত পাকিস্তানিরা কিভাবে বাংলাদেশিদের উপরে অত্যাচার করেছে, তাদের চাবুক খেতে হয়েছে কিভাবে বাংলাদেশিদের, এবং প্রতিটি বাংলাদেশি পরিবার থেকে কত মানুষের লাশ বের করেছে পাকিস্তান, সেই ইতিহাস মনে হয় তারা সম্পূর্ণ ভুলতে বসেছে। আগে যেটা বললাম, ভারতের বিরুদ্ধে তারা খারাপ কথা বলছেন, বলতেই পারেন, সেই উষ্মাটা তবু বোঝা যায়, কিন্তু পাকিস্তানকে তোল্লাই দেওয়া, এখন এই পাকিস্তানের হাত থেকে তামাক খাওয়া, পাকিস্তান কি করেছে দেখো, ফাটিয়ে দিয়েছে, ওই বিমান ফেলে দিয়েছে, সেই বিমান ফেলে দিয়েছে, এমন সব কথা তারা বলছেন, আবারও যার সঙ্গে সত্যের বা বাস্তবের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, সে এক অদ্ভুত দৃশ্য। আজ আমাদের ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একটা কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এয়ার মার্শাল একে ভারতী পরিষ্কার বলেছেন যে দেখুন, পরিসংখ্যান কতজন আমরা মেরেছি, কতগুলো বিমান আমরা ভেঙেছি, সেই সমস্ত পরিসংখ্যানে আমরা যেতেই চাই না। আমাদের যেটা অবজেক্টিভ ছিল, আমাদের যেটা টার্গেট ছিল, সেটাকে আমরা পূরণ করতে পেরেছি, অ্যান্ড দ্যাটস আ থাম্পিং ইয়েস, আমরা সেটা করতে পেরেছি, আমরা ভীষণভাবে সেই কাজে সফল, এবং সেই কারণেই কটা ভেঙেছি, কটা মেরেছি, সেসব প্রশ্ন, সে সমস্ত পরিসংখ্যানে আমরা যেতে চাই না। আমি শুধু একটা কথা বলতে পারি, যেটা এয়ার মার্শাল একে ভারতী বলেছেন, যে আমরা যতটা না খুইয়েছি বা যতটা না খেয়েছি তার থেকে বেশি কিন্তু আমরা ফিরিয়ে দিয়েছি। তারই সঙ্গে এয়ার মার্শাল একে ভারতী আরও একটি কথা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আমাদের প্রত্যেক পাইলট দেশে ফিরে এসেছেন, প্রত্যেক পাইলট ঘরে ফিরে এসেছেন, দে আর হোম। Sir, can you give a number of assets we lost? Because there's been a lot of speculation going on, international media writing a lot of things about our platforms, including Rafales. I mean, Pakistan claiming that Rafale has been downed, etc. Can you put that question to rest and clarify on that? I guess that question is for me. All right, I'm happy that you've asked this question. You know, we are in a combat scenario, and losses are a part of combat. The question that you must ask us, okay, and indeed that we must ask ourselves, you inclusive, is, have we achieved our objectives? Have we achieved our objective of decimating that terrorist camp? And the answer is a thumping yes. And the results are for the whole world to see. As for the details, what could have been, how many numbers, which platform did we lose? You know, at this time, I would not like to comment on that, because we are still in a combat situation. And if I comment
on anything, it will only be advantage adversary. So we don't want to give him any advantage at this stage. All I can say is that we have achieved our objectives that we selected, and all our pilots are back home. Thank you. তারই সঙ্গে সিভিলিয়ানদের কথাও কিন্তু আবার তুলে ধরা হয়েছে। আমাদের তরফ থেকে প্রত্যাঘাত যেটা করা হয়েছে সেটা করা হয়েছে জঙ্গি ঘাঁটির ওপর, এবং বারবার সতর্ক থাকা হয়েছে যাতে সিভিলিয়ানদের প্রাণহানি না হয়, সাধারণ নাগরিক যাতে মারা না যান। উল্টো দিকে পাকিস্তান তাদের দেশের সিভিলিয়ান এয়ারক্রাফট, মানে যে প্লেনে সাধারণ মানুষজন যাতায়াত করছেন সেই প্লেনগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সামরিক গতিবিধি লুকানোর চেষ্টা করেছে, এবং ভারত অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং এমনভাবেই প্রত্যাঘাত করা হয়েছে যাতে ওই সিভিলিয়ান এয়ারক্রাফটগুলোতে না লাগে, সেখানে যাতে আঘাত না হয় এবং সাধারণ মানুষের প্রাণহানি যাতে না ঘটে। আরেকটি বিষয় যেটা নিয়ে আমাদের দেশের মধ্যে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে চর্চা শুরু হয়েছে এবং অনেকেই অনেক রকম প্রশ্ন সামনে রাখছেন, সেটা হচ্ছে আমেরিকার বক্তব্য বা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। হঠাৎ করে আমেরিকার এই গোটা বিষয়টার মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা যে এই অস্ত্রবিরতি ভারত পাকিস্তানের মধ্যে হয়নি, আমেরিকা মাঝখানে ঢুকেছে বলে হয়েছে। আমেরিকা মিডিয়েট করেছে, মধ্যস্থতা করেছে, ডোনাল্ড ট্রাম্প নিজে মধ্যস্থতা করেছেন, তবে এই অস্ত্রবিরতি হয়েছে। ভারত পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত এটা নয়, এটা কেমন যেন আমেরিকার নেওয়ানো একখানা সিদ্ধান্ত, এইভাবে গোটা বিষয়টাকে সামনে রাখা হচ্ছে। তারই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে চান। মানে কাশ্মীরের সমস্যার সমাধান হঠাৎ ডোনাল্ড ট্রাম্প কেন করবেন? যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিষয়, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এইভাবে মাথা গলাবেন কেন? এবং এটা আরো বেশি আশ্চর্যের এবং আরো বেশি করে এই নিয়ে প্রশ্নটা উঠছে, তার কারণ 48 ঘন্টা আগে পর্যন্ত আমেরিকার অবস্থান এই গোটা বিষয়টা নিয়ে ছিল যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে আমরা ঢুকবো না, এটা ভারত পাকিস্তানের বিষয়, এই নিয়ে আমরা কিছু বলতে চাই না, আমরা চাই এটা ডিএসকালেট করুক, কিন্তু এর মধ্যে আমরা ঢুকবো না, ইটস নান অফ আওয়ার বিজনেস। এই কথা বলার পরেই 48 ঘন্টা পরেই এই সমস্যার মাঝখানে শুধু ঢোকাই নয়, এটা দাবি করা যে আমরা এই অস্ত্রবিরতিটা করিয়েছি এবং এখন আবার কাশ্মীর সমস্যারও সমাধান করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত পাকিস্তানের মাঝখানে বসে তিনি কাশ্মীরের সমস্যা সমাধান করবেন, এটা তিনি দেখতে চাইছেন। এই পরিস্থিতির কারণটা কি হলো? দেখুন, বিষয়টা হচ্ছে এখন অনেক রকম সূত্রের খবর এদিক ওদিক থেকে আসছে। অনেকেই বলছেন সূত্রের খবর যে এই গোটা বিষয়টা নিয়ে দিল্লির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া সামনে রাখা হয়েছে এবং দিল্লির তরফ থেকে বলা হচ্ছে যে না, বিষয়টা এরকম নয়। এবার দেখুন, সূত্রের খবরের উপর এই মুহূর্তে বিশ্বাস করাটা একেবারেই কিন্তু যাচ্ছে না, কারণ কিছুদিন আগেই সেই সূত্রের খবরে কি পরিস্থিতি হয়েছিল আমরা সকলেই সেটা দেখেছি। এই মুহূর্তে আমাদের সকলের নজর রাখা উচিত ভারত সরকারের ওপর, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কি বলা হয় সেইটাই কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেখান থেকে এই বার্তা আসা দরকার যে আমাদের দেশের ক্ষেত্রে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব, অন্য কেউ বলে দিচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্তে যাচ্ছি, বিষয়টা এরকম নয়। আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের দেশই নিতে পারে, এই রকম একটা বার্তা কিন্তু আমাদের দেশের সরকার, দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সামনে আসার দরকার রয়েছে। এবং সেটা যদি না হয় তাহলে দেশের মানুষের এই মুহূর্তে একটা সন্দেহ তৈরি হওয়া এবং এই আমাদের যা শক্তি রয়েছে, ভারতের যা পরাক্রম রয়েছে এবং ভারত যে বিশ্বগুরু হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে যা দাবি করা হয়েছে তার উপরেও অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে পারেন। তাই এই রকম একটি সদর্থক বার্তা এবং একটা স্ট্রং স্ট্যান্ড কিন্তু ভারত সরকারের তরফ থেকে অবশ্যই আসবে, এমনটাই আশা করা যায়। অন্য কেউ ঘাড় বেঁকিয়ে কিছু করাচ্ছে এই রকম ভাবে যদি গোটা বিষয়টি পরিবেশিত হয় তাহলে সেটা আমাদের জন্য দেশবাসী হিসেবে যতটা কষ্টের ততটাই কিন্তু লজ্জার। দেখুন, এই যে গোটা কর্মকাণ্ড আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশে, সেখানে আমাদের ভারতীয় সেনার অবদান অবশ্যই অপরিসীম এবং অনস্বীকার্য। আমি আশা রাখবো এবং আমি অবশ্যই করে চাইবো ভারতীয় সেনার এই অবদানের কথা, তারা যে কাজটা করছেন এই মুহূর্তে, সেই কথাটা আমরা যেন খুব তাড়াতাড়ি ভুলে না যাই, আমরা যেন প্রজন্মের পর প্রজন্ম এই কথাগুলো মনে রাখি এবং আমাদের ভারতীয় সেনার এই জয়গান যেন রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহৃত না হয়। তারই সঙ্গে দেখুন, এখানে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, পেহেলগামে যে ইসলামিক জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছিল, যে জঙ্গিরা এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিল, 26 জন মানুষের প্রাণ কেড়ে নিল এইভাবে, সেই জঙ্গিদের শনাক্ত করা বা তাদের খোঁজার কাজটা কত দূর এগিয়েছে, এই প্রশ্নও কিন্তু সকল দেশবাসীর মনে এখনো পর্যন্ত রয়ে গেছে। দেখুন, আমরা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ করে তাদের কোমর ভেঙে দিয়েছি, সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি এবং তারপরে পাকিস্তানের তরফ থেকে আঘাত করা হয়েছে, আমরা সেই প্রত্যাঘাতের জবাব দিয়েছি এবং তারই সঙ্গে আমরা ঠিক কোথায় কোথায় কিভাবে অ্যাটাক করেছি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সমস্তটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। আমরা তো আর ওই রকম নই যে কি হয়েছে না হয়েছে
সেগুলো জিজ্ঞেস করলে বলবো সোশ্যাল মিডিয়ায় দেখে নাও, বা কোনো কথা শুধু মুখেই বলে যাব এটা করেছি ওটা করেছি সেটা ধ্বংস করেছি, কিন্তু তার কোনো প্রমাণ দেখাতে পারবো না। আমরা পরিষ্কার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে পাকিস্তান যেভাবে আমাদের উপর আঘাত করেছে তার প্রত্যাঘাতে আমরা ঠিক কি কি করেছি। কিন্তু এখানে সেই প্রশ্নটা অবশ্যই করে থেকে যাচ্ছে যে সেই সন্ত্রাসবাদী, সেই জঙ্গিদের কবে খুঁজে বের করা হবে বা সেই কাজ কতটা এগিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের এই কথা দিয়েছেন যে ওই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করা হবে, তাদের শনাক্ত করা হবে, শাস্তি দেওয়া হবে এবং তাদের মদতদাতাদেরও শাস্তি দেওয়া হবে। তারই সঙ্গে প্রধানমন্ত্রী একথাও আমাদের দিয়েছেন যে এই সমস্ত সন্ত্রাসবাদীরা কল্পনাও করতে পারছে না যে তারা কতটা শাস্তি পাবে। তাই এদিকেও কিন্তু আমরা সকল দেশবাসী তাকিয়ে রয়েছি যে এই সন্ত্রাসবাদীদের কবে শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই গোটা জিনিসটা অপূর্ণ থেকে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।